যেখানে আমরা দেখছি যে অনেক দল হয়তো ৩০০ আসনে যোগ্য প্রার্থী দিতে হিমশিম খাচ্ছে, সেখানে বিএনপির এক একটা আসনে অন অ্যান অ্যাভারেজ ৮ থেকে ১০ জন প্রার্থী রেডি হয়ে আছে নির্বাচন করবার জন্য। সুতরাং প্রার্থীদের নিজেদের মধ্যে, কারণ মনোনয়ন তো আসলে একজনের বেশি দেওয়া সম্ভব না, সো যাকে আপনি মনোনয়ন দিবেন তার সঙ্গে বাকি ৯ জন কোঅপারেট করবে কিনা, কোঅপারেট না করলে দল হিসেবে বিএনপি তাদেরকে কতটুকু বাধ্য করতে পারবে সাহায্য বা সহযোগিতা, অ্যাটলিস্ট সাহায্য সহযোগিতা যদি নাও করে, কোনো রকম কোনো প্রতিবন্ধকতা যাতে তৈরি না করে, সেই ব্যাপারে অন্যান্য প্রার্থীদেরকে বাধ্য করা, মানে অন্যান্য যারা হতে চায় প্রার্থী অ্যাসপায়ারিং ক্যান্ডিডেটদের বাধ্য করা, সেটাও একটা বড় চ্যালেঞ্জ। দুই হচ্ছে, আমি দেখলাম যে ২০০-র বেশি আসন নাকি শরিকরাই চাইছে বিএনপির কাছে। ২০০ কয়টা জানি, তো ইট সাউন্ডস লিটল ফানি, বাট এটাই তো সত্য, এটাই হচ্ছে এখন। তো তাই যদি হয় তাহলে তো আর বিএনপির নিজস্ব নেতা কর্মী প্রার্থী থাকবার আর কিছু নাই, তাহলে এখন সবই শরিকদের দিয়ে দিতে হয়। বাট এই যেটার মধ্যে একটা ফাইন ব্যালেন্স নিয়ে আসা, এটাও বিএনপির জন্য একটা বড় চ্যালেঞ্জ। ৩ হচ্ছে আপনি যেটা বললেন, যেটা আমি মনে করি সকল প্রার্থী, সকল দল, সকল ভোটারের জন্যই এটা একটা চ্যালেঞ্জ, সেটা হচ্ছে অবৈধ অস্ত্র এবং অবৈধ, মানে যাদের আসলে ভেতরে থাকার কথা ছিল, যারা যে কোনো কারণে হোক ৫ই আগস্টের পর বেরিয়ে গেছে, যারা পলিটিক্যাল না, প্রিজনার না, তারা কোনো শীর্ষ সন্ত্রাসী কিংবা তাদের সঙ্গী সাথী, তাদের গ্রুপের মেম্বার, এরকম অনেকেই ৫ তারিখের পর বেরিয়ে গেছে যে ডিউ প্রসেস অফ ল ফলো করে বেরিয়ে গেছে তা না, কোর্ট মানে কি বলে জেলখানায় গোলাগুলি হয়ে দরজা ভেঙে গেট ভেঙে বেরিয়েছে তারা। সো এইরকম একটা অবস্থায় নির্বাচন, জাতীয় নির্বাচন হতে যাচ্ছে, যেখানে অনেকগুলো ভেস্টেড কোয়ার্টারই আছে যারা হয়তো চাচ্ছে না নির্বাচনটা ভালো হোক। সেদিক থেকেও এটা একই সাথে সকল স্টেক হোল্ডারের জন্যই একটা চ্যালেঞ্জ। এখন এটা আসলে কার স্বার্থে যাবে? যদি নির্বাচন ভালো না হয় বা নির্বাচন কোনো কারণে বাধাগ্রস্ত হয়, কার লাভ হবে? নির্বাচন যদি বাধাগ্রস্ত হয়, সবচেয়ে বেশি লাভ হবে আওয়ামী লীগের, এর চেয়ে বেশি লাভ আর কারো হবে না। ২ হচ্ছে সরকারের ভেতরও অনেক সরকার থাকে, তাদের কারো কারো লাভ হবে। কিরকম লাভ হবে? এই সরকারটি যদি দীর্ঘায়িত হয় তাহলে আরেকটু বেশি সময়ের জন্য, আরেকটু লম্বা সময়ের জন্য ক্ষমতা এক্সারসাইজ করা, পাওয়ার এনজয় করা, সেটার একটা ব্যাপার আছে। এবং কোনো কোনো রাজনৈতিক দল এরকম ভাবতে পারে যে সময় যত যাবে আসন তত বাড়বে, আমি আরো একটু বেশি সময় পাবো কাজ করার, আরেকটু বেশি সময় পাবো অন্য দলের ব্যাপারে নেতিবাচক প্রচারণা চালানোর, সো আমার আসন হয়তো কিছু বাড়বে। এটা সেই দলগুলোকেও এক ধরনের কমফোর্ট দেবে। আর কালকে যেটা শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় বলেছেন যে আওয়ামী লীগ চেষ্টা করবে নেক্সট নির্বাচনটা, ২৬-এর নির্বাচনটাকে পণ্ড করতে। আওয়ামী লীগের ব্যাপারে আমাদের পলিটিক্যাল এক্সপিরিয়েন্স বলে যে তারা সরকারে থাকলে যত না নৃশংস, তার চেয়ে বেশি নৃশংস তারা বিরোধী দলে থাকা অবস্থায়। আমরা বাংলাদেশে প্রথম, কিন্তু গত কয়েকদিনের কর্মসূচিতে কি তারা তার কোনো প্রমাণ রাখতে পেরেছে? তার সেই আগের অবস্থান কি আর আদৌ আছে বাংলাদেশে? দেখুন, এটা আমি এভাবে বলাটা মুশকিল, কিন্তু একই সঙ্গে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি তো ১৪ মাসে খুব যে একটা উন্নতি হয়েছে তা না, কিন্তু অন দ্য টপ অফ দ্যাট বিভিন্ন জায়গায় যেভাবে আগুন সন্ত্রাস বেড়েছে, বিভিন্ন জায়গায় নানানভাবে আতঙ্ক তৈরি করে এমন পরিবেশ হয়েছে যে মানুষ স্বেচ্ছায় আওয়ামী লীগের কর্মসূচি, মানে অ্যাজ ইফ মানুষ এটা ঘর থেকে ভয়ই বের হয় নাই। হ্যাঁ, সো এরকম একটা পরিবেশ ভোটের জন্য খুব ভালো পরিবেশ না। ভীতির মধ্যে ভোটারকে রেখে, ভীতির মধ্যে নেতাকর্মীদেরকে রেখে, সেটা যে দলেরই নেতাকর্মী হোক, এটা নির্বাচনের জন্য খুব অনুকূল পরিবেশ না। আর বাংলাদেশে আওয়ামী লীগ বিরোধী দলে থাকলে কি করতে পারে তার একটা উদাহরণ আমরা লগি বৈঠার সেই তাণ্ডব মনে পড়ে। আর মনে পড়ে বাংলাদেশে মানে যাত্রীবাহী গাড়িতে আগুন দিয়ে মেরে ফেলার যেই সংস্কৃতি ২০০৪-এ শেরাটনের সামনে আওয়ামী লীগ প্রথমবারের মতন চালু করছিল। সো এগুলো আওয়ামী লীগ বিরোধী দলে থাকলে তাদের নৃশংসতার অনেক রকম নতুন নতুন কায়দা আমরা মানে দেখি। সো এখন তারা আসলে কোন কায়দা বা কোন স্ট্র্যাটেজি নিয়ে এগোবে আমরা জানি না।